এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমার পাশে যে পুরুষটি আছে সে তোমার অর্ধাঙ্গ। এই ব্যাপারটা যত দ্রুত সম্ভব মেনে নেয় তোমার জন্য উত্তম। বলে শাহবাজ নিজের নেত্রযুগল ধীরে ধীরে বন্ধ করে নেয়। তার মুখে থাকা কঠিন অভিব্যক্তি ক্রমে ম্রিয়মান হয়ে আসে। তবে শাহবাজের বলা কথা যাবা আদৌ শুনেছে কিনা তা বলা মুশকিল। সে তো ভাইয়ের বশে পাথর হয়ে শুয়ে আছে। নড়বার কথা তো দূরে থাক, শ্বাস নিতেও ভুলে গেছে। অন্যদিকে রুকাইয়া জমিদার মহলের আঙ্গিনায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহবাজের কক্ষের দিকে। কক্ষের আলো নিভতেই রুকাইয়া নিঃশব্দে চোখ বুঝে নেয়। সঙ্গে সঙ্গে গাল বেয়ে নেমে আসে দুফুটা অশ্রুকণা, আর যেন হৃদয়ের কোনো চাপা বেদনা রূপ নিয়েছে জলধারায়। মুহূর্তের মধ্যে সে আবার চোখ মেলে চায়। গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে নিয়ে পেছন ফিরতে তার নজর পড়ে জুনায়েদের দিকে, যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। তাকে দেখে রুকাইয়া এক পলকের জন্য থমকে যায়। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে মহরের দিকে পা বাড়াতেই পেছন থেকে জুনায়েদের কণ্ঠ ভেসে আসে। শুধু শুধু কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া থমকে দাঁড়ায়। তার চোখে মুখে এক অদ্ভুত অন্যমনস্কতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থেকে সে নিজ আবেগ সামলাতে না পেরে মৃদু স্বরে বলে ওঠে, কখনো কাউকে ভালোবেসে ভয় পেয়েছেন? তার কণ্ঠে নিঃসঙ্গ বেদনার প্রতিধ্বনি বাজে, যা নিজেকে প্রশ্ন করার মতো। রুকাইয়ার প্রশ্নে জুনায়েদ কোনো কথা না বলে চুপ হয়ে রয়। জুনায়েদের এহেন নীরবতায় রুকাইয়ার মুখে একটি তাচ্ছিলের হাসি ফুটিয়ে চলে যেতে উদ্যত হতেই জুনায়েদ বলে ওঠে, হ্যাঁ পেয়েছি, প্রচণ্ড রকমের ভয় পেয়েছি। এতটাই ভয় যে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসেছি, যেন কোনো দুঃস্বপ্ন আমায় জানান দিয়ে গেছে তাকে চিরতরে হারানোর আশঙ্কা। ভয় পেয়েছি তাকে ছাড়া নিজের জীবনের একাকিত্ব কল্পনা করে। ভয় পেয়েছি তার পাশে অন্য কারো অস্তিত্ব অনুভব করে। ভয় পেয়েছি তার চোখে অন্য কারোর জন্য ভালোবাসা দেখতে পেয়ে। এমন ভয় পেয়েছি যেন সেই ভয় আমার শিরায় শিরায় রক্তই হয়ে বইছে। তার প্রতি ভালোবাসার এই তীব্র আকুলতা, এই ভয় আমার আত্মাকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে রুকাইয়া। আমি তাকে ভালোবেসে এখনও ভয় পাচ্ছি। এই ভয় যে কখনো মিটবার নয়। কথাগুলো বলতে বলতে জুনায়েদ একদম নিকটে গিয়ে দাঁড়ায় রুকাইয়ার। হঠাৎ রুকাইয়ার বুকটা ধাক করে ওঠে জুনায়েদের এহেনো নৈকট্যের জন্য এবং তার অদ্ভুত চোখের চাহনি দেখে। রুকাইয়ার সাথে সাথে নিজের চোখ সরিয়ে নেয় জুনায়েদের নেত্র হতে। কেমন অস্থিরতা ঝেঁকে ধরেছে তাকে। নিজেকে আর জুনায়েদের নিকট দাঁড় করিয়ে রাখতে না পেরে পেছন ফিরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে আকস্মাৎ জুনায়েদ টেনে ধরে রুকাইয়ার কোমল হাত। রুকাইয়া নিজ হাতে টান অনুভব করে জুনায়েদের দিকে তাকিয়ে ইতস্তত করে বলে ওঠে, ভাইজান হাত ছাড়ুন। রুকাইয়ার ভাইজান সম্বোধনে জুনায়েদ চোখ খিচে বন্ধ করে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস টেনে রুকাইয়ার পানে চেয়ে বলে ওঠে, আমার এই ভয় যাকে নিয়ে হয় তাকে দেখবে না। জুনায়েদের প্রশ্নে রুকাইয়া নিজের হাত মুচড়াতে মুচড়াতে বলে, না, আমি দেখতে চাই না তাকে, আপনি আমার হাত ছাড়ুন। রুকাইয়ার কথায় গুরুত্ব না দিয়ে জুনায়েদ তার কোমল হাতটি আরো শক্তভাবে চেপে ধরে টেনে নিয়ে দাঁড় করায় জমিদার ভিলায় থাকা স্বচ্ছ পানির পুকুরের সামনে, যেখানে দুজনের প্রতিচ্ছবি ভেসে ওঠে পূর্ণিমার চাঁদের আলোয়। রুকাইয়া চোখ বন্ধ করে নেয়। সে দেখতে চায় না কাউকে। তখনই জুনায়েদ তার সম্মুখে দাঁড়িয়ে বন্ধ থাকা নেত্রে নিজের মুখের শীতল হাওয়ার ফু দিতেই হতভম্ব হয়ে চোখ মেলে চায় রুকাইয়া। তখনই জুনায়েদ তার সম্মুখ থেকে সরে ধীরে ধীরে পেছনে দাঁড়িয়ে রুকাইয়ার কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে ওঠে, তোমার চোখের সামনে যেই রমণীর প্রতিচ্ছবি ভেসে উঠেছে সেই আমার ভয়ের কারণ। মোহব্বত করি আমি তাকে, সেই যে আমার হৃদয় হরণী। পুকুরের স্বচ্ছ পানিতে রুকাইয়া নিজের প্রতিচ্ছবির পানে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে। ফের কোনো কথা না বলে দৌড়ে সেখান থেকে চলে যায়, যেন জুনায়েদ থেকে নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। জুনায়েদ রুকাইয়ার ছুটে যাওয়ার পানে তাকিয়ে থেকে একটা মৃদু হাসি দিয়ে বলে ওঠে, হৃদয়ের কথা যখন বলেই দিয়েছি তখন আমার থেকে তুমি আর লুকিয়ে থাকতে পারবে না রুকাইয়া। এখন তোমাকে যে আমার হতেই হবে, তুমিও চাও বা না চাও।
রুকাইয়া আশেপাশে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে সেখানে পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বিছানায় এগিয়ে গিয়ে থপ করে শুয়ে গ্রন্থানরত ভাঙা কণ্ঠে বলে ওঠে, আপনার আমাকে ভালোবাসা উচিত হয়নি জুনায়েদ ভাইজান। আমার সকল অনুভূতি যে আমি তাকে দিয়ে দিয়েছি। আপনাকে দেওয়ার মতো এখন আমার কাছে কিছুই নেই। আমি যে শূন্য, কি করে পূর্ণ করব আপনায়? কথাগুলো বলে রুকাইয়া নিজ বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করে ওঠে। এতক্ষণ যাবৎ ভয়ে গুটে থাকা জবা সে কখন ঘুমিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নেই। তার ভারী নিঃশ্বাসের শব্দে বোঝায় যায় তার ঘুমের গভীরতা। সে আবার চোখ মেলিয়ে জবার দিকে ঘুরে চায়। মেয়েটির উপস্থিতি অদ্ভুতভাবে তাকে শান্তি দিচ্ছে। সে ভাবতেও পারেনি জবা নামক ফুলটি তার অশান্ত বুকটাকে এভাবে প্রশান্তি দিবে। বিগত দিনগুলোতে কোনো এক অজানা কারণে সে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি, অথচ আজ তার হৃদযন্ত্রটা তাকে অস্থিরতার বদলে শান্তি দিচ্ছে। তবে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জবা নামক ফুলটিকে নিজের আয়ত্তে রাখার। কথাগুলো ভেবে সে আবার প্রশান্তিতে চোখ বন্ধ করে নেয় ঘুমের সাথে সন্ধি করতে। রজনী পার হয়ে প্রভাতের আলো ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। জবা তখন গভীর ঘুমে। প্রথম সূর্যের কিরণ তার চোখে পড়তে সে ধীরে ধীরে জেগে ওঠে। ঘুম ঘোলা চোখে চারিপাশে তাকিয়ে নিজের অবস্থান মনে করার চেষ্টা করে। কিছুক্ষণেই মনে পড়ে সে এখন কোথায় আছে আর কেন আছে। তখনই বিছানার পাশে তাকিয়ে সে খেয়াল করে জায়গাটা ফাঁকা। হঠাৎই তার মনে হয় নিজের স্বামীকে ঘুমের ঘুরে লাঠি দিয়ে ফেলে দেয়নি তো। ভয় আর লজ্জা নিয়ে চারিদিকে খুঁজতে থাকে জবা শেহবাজকে। বিছানার নিচে পাশে সবখানে চোখ বুলিয়ে দেখে, না, সে নেই। জবা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও মনের কোণে চিন্তা উকে দেয়। এত সকালে তিনি কোথায় গেলেন? তবে কি জবার ঘুমে বিরক্ত হয়ে দরবারে ছুটে গেছেন তার স্বাস্থ্যের ঘোষণা দিতে? এসব ভীতিকর ভাবনার মধ্যেই হঠাৎই পেটটা গুঞ্জন করে ওঠে। ক্ষুধার তীব্রতায় জবা পেট চেপে ধরে। মনে পড়ে মায়ের রান্নার গন্ধ, বাবার আদর আর বোনের সাথে খুনসুটির দিনগুলো। চোখ ভিজে ওঠে তার। এই বিশাল প্রাসাদের দেয়ালগুলো যেন তাকে আরো একা করে তুলছে। পুরে ঘরের সেই ছোট্ট জীবনী তার কাছে এখন বড় আপন লাগছে। ক্ষুধা, ভয় আর একাকিত্বে কান্নায় ভেঙে পড়ে জবা। ঠিক তখনই দরজায় কড়া নেড়ে ভেতরে আসে এক দাসী। জবাকে এমন অবস্থায় দেখে সে একটু থমকে যায়। দাসী তার দিকে এগিয়ে সে মৃদু স্বরে বলে, জমিদার গিন্নি, প্রথম স্পর্শে এরকম একটু একটু হবেই, পরে আবার ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। দাসের কথায় জবা অবুজের মতো চেয়ে থাকে তার পানে। সে বুঝতে পারছে না তার কথা। জবার অবুজের ন্যায় চাহনি দেখে দাসের সন্দিহান দৃষ্টিতে আশেপাশে ভালোভাবে তাকে বোঝার চেষ্টা করে সবকিছু ঠিক আছে কিনা। দুধের গ্লাস খালি, বিছানা এলোমেলো, জবার শরীরের পরিহিত শাড়িও এলোমেলো, তবে সবকিছুই ঠিক আছে জমিদার ও তার গিন্নির মধ্যে। দাসী নিজ কোচকে থাকা ভ্রু শিথিল করে বলে ওঠে, আপনি এখনো পবিত্র হননি? যান, এক্ষুনি স্নান ঘরে যান, গোসল করে আসুন। আমি আপনার শাড়ি বের করে দিচ্ছি, তারপর আপনার জন্য খাবার নিয়ে আসছি। নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। খাবারের কথা শুনে জবা চিন্তামুক্ত হয়ে স্নান ঘরের দিকে পা বাড়ায়। তার কাছে দাসের কথার অর্থ অনর্থ বুঝতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার মনোযোগ এখন শুধু খাবারে, যে ভাবা সেই কাজ। স্নান সেরে জবা দাসের দেওয়া শাড়ি পরে ঘরে ফিরে আসে। অতঃপর এক পাল্টা খিদে নিয়ে অধীর অপেক্ষায় বসে থাকে খাবারের জন্য। দাসের খাবার নিয়ে আসার পথেই তাকে ডেকে নিয়ে যান সাহেলা বানু। খাবার প্লেট হাতে দাঁড়িয়ে আছে দাসী। তখনই সাহেলা বানু বলে ওঠেন, এটা কার জন্য নিয়ে যাচ্ছ? সাহেলা বানুর তীক্ষ্ণ প্রশ্নে দাসী কিছুটা থতমত খেয়ে বলে, ছোট বেগম সাহেবা, এরা জমিদার গিন্নির খাবার। বড় বেগম সাহেবা আজ থেকে আমাকে জমিদার গিন্নির একান্ত দাসী হিসেবে নিয়োগ দিয়েছেন, তাই তার জন্য খাবার নিয়ে যাচ্ছি ওনার কক্ষে। দাসের কথায় সাহেলা বানু ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন, কিসের জমিদার গিন্নি? যোগ্যতা ছাড়া কোনো মেয়ে জমিদার গিন্নি হতে পারে না। তুই ওর খাবার নিয়ে যাবি না। কিন্তু ছোট বেগম সাহেবা। খামোশ! একজন দাসী হয়ে আমার মুখের ওপর কথা বলার দুঃসাহসিকতা দেখানো স্পর্ধা করিস না। সাহেলা বানুর হুঙ্কারে দাসী মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে যায় সেখান থেকে। এইদিকে ক্ষুধার যন্ত্রণায় বেসামাল হয়ে যাবা নিজে নিজে বলে ওঠে, এইটা কেমন জমিদার মহলের দাসী যে খাবার আনতে গিয়ে উধাও হয়ে গেছে?
কথাগুলো বলেই জবা বারবার গিয়ে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। প্রতিবারই তার মনে আশা জাগে দাসী হয়তো এবার খাবার নিয়ে আসবে, কিন্তু সেই প্রতীক্ষার অবসান হয় না। হতাশায় ভারী হয়ে ওঠে তার মন। তবু সে ভয়ে কোথাও যেতে সাহস করে না, যদি কেউ কিছু বলে ভেবে। ক্ষুধা আর অস্থিরতায় জবা একদিকে চোখ মুছে আরেকদিকে ঘরের ভেতর পায়চারি করে। হঠাৎ তার মনে পড়ে যায় মহলের বাইরে থাকা সে পরিচিত আম গাছটির কথা। আনন্দে তার মন একটু হালকা হয়। দৌড়ে বারান্দায় গিয়ে গাছটাকে দেখে সে হাসি ফুটিয়ে বলে উঠে, খাউন দিয়া যায় নাই তো কি হইছে, আম গাছে তো আম আছে। এ কথা বলে জবা নিজের পেটে হাত বুলিয়ে মৃদু স্বরে ফের বলে, ওই আমগুলো তো সব জবার পেটে যাইবার জন্যই অপেক্ষা করতাছে। কথাগুলো বলে জবা আর কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। চারপাশে সতর্ক দৃষ্টি ছড়িয়ে দেখে নেয় কেউ তাকে লক্ষ্য করছে কিনা। কাউকে দেখতে না পেয়ে এক ছুটে পৌঁছে যায় জমিদার মহলের বিশাল লোহার গেটের কাছে। কিন্তু সেখানে ঘটে বিপত্তি। গেট পাহারা দেওয়া প্রহরীরা কিছুতেই তাকে বাইরে যেতে দেবে না। তাদের কণ্ঠে দৃঢ় সিদ্ধান্ত। প্রহরীদের কথায় জবা একটু থমকে যায়, কিন্তু তৎক্ষণাৎ কিছু না ভেবেই জোরালো স্বরে বলে উঠে, আরে আমারে তো আপনাকে জমিদারি যাইতে কইছেন, এখন আপনারা কি ওনার আদেশ অমান্য করবেন? জবার কথায় প্রহরীরা একে অপরের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে দরজা খুলে তাদের পাশে সরে দাঁড়ানোর ভঙ্গি দেখেই জবার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সুযোগটা কাজে লাগিয়ে এসে দ্রুত ছুটে যায়। আম গাছটির সম্মুখে গিয়ে শাড়ির আঁচল কোমরে গুজে একেবারে অভিজ্ঞ কারো মতো ঝটপট গাছে উঠে পড়ে। ডাল থেকে কয়েকটা পাকা আম ছিঁড়ে শাড়ির ভাঁজে রেখে একটি মোটা ডালে পা ঝুলে বসে মনের সুখে আম খেতে থাকে। আমগুলো তার তীব্র ক্ষুধা পুরোপুরি মেটাতে পারে না, তবু তার মনে একরকম শান্তি আসে। গাছের ডালে বসে একাকী কতটা সময় কেটে গেছে সে হিসাব জবার জানা নেই। বাতাসে দোল খেতে খেতে হঠাৎ তার মনে হয় এখন মহলে ফেরা উচিত। কিন্তু পরক্ষণে সে নিজেকে প্রশ্ন করে, কেউ কি তার অপেক্ষায় আছে? মহলে তার থাকা বা না থাকা কি কারো কাছে কোনো অর্থ রাখে? তার মন চায় এখান থেকে ছুটে গিয়ে বাবা মায়ের কাছে ফিরে যেতে, কিন্তু তখনই তার মনে পড়ে মায়ের দেওয়া উপদেশ। এই জীবনে সে আর আগের মতো স্বাধীনভাবে সেখানে থাকতে পারবে না। মনের গভীরে জমে থাকা কষ্ট নিয়ে জবা ধীরে ধীরে গাছ থেকে নেমে আসে। গুটি গুটি পায়ে সে আবার ফিরে যায় মহলের পথে, যেখানে তার অস্তিত্ব কেবলই অপ্রয়োজনীয়। মহলে পৌঁছে জবা চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। কারো উপস্থিতি না দেখে সাহস করে ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকতেই সকলের তীক্ষ্ণ নজর তার দিকে ছুটে আসে। হঠাৎ এত মানুষের উপস্থিতি দেখে জবা হতভম্ব হয়ে যায়। ভয়ে তার শরীর স্থির হয়ে আসে। ঠিক তখনই তার চোখ শেহবাজের দিকে পড়ে। শেহবাজের অগ্নিজ্বালা দৃষ্টির সামনে তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। ভয় আর লজ্জায় সে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে, অথচ শেহবাজ স্থিরভাবে তাকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এমন সময় সাহেলা বানু জবার দিকে এগিয়ে এসে কঠোর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, তুমি জানো না জমিদার মহলের কোনো নারী মহলের বাইরে পা রাখে না? সাহেলা বানুর কথায় জবা আরো ভয়ে গুটিয়ে যায়। তার চোখ অশ্রুসিক্ত হতে শুরু করে। তখনই রুকাইয়া তার মায়ের পাশে এসে নরম স্বরে বলে, আমি জান ও তো ছোট মানুষ, কিছু জানে না, না বুঝেই হয়তো ভুল করেছে। রুকাইয়ার কথায় সাহেলা বানু দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে বলে, রুকাইয়া, আমি তোমাকে কিছু বলতে বলিনি। তুমি জানো সে পুরোহিতের মিথ্যে বলে বের হয়েছে মহল থেকে। বলেছে জমিদার স্বয়ং নাকি তাকে প্রাসাদের বাইরে যেতে বলেছে। মায়ের কথায় রুকাইয়া বলে ওঠে, আমি জান আপনি কি করে জানেন? বাকি কথা বলার পূর্বে সাহেলা বানু মেয়েকে চোখ রাঙাতে রুকাইয়া চুপ হয়ে যায়। তখন শেহবাজ গম্ভীর কণ্ঠে জবাকে উদ্দেশ্য করে সকলের সামনে বলে ওঠে, কে এসো। বলেই সে কোনো ভ্রুক্ষেপ না করেই নিজের কক্ষে চলে যায়। জবা ভয়ে ভয়ে চারদিকে তাকায়। সকলের দৃষ্টির ভারে সে আরো গুটিয়ে যায়, কিন্তু শেহবাজের নির্দেশ উপেক্ষা করার সাহস তার নেই। অনিচ্ছা সত্ত্বেও সে পা বাড়ায় শেহবাজের পিছু পিছু। জবাকে শেহবাজের পেছনে যেতে দেখে সাহেলা বানু ক্রোধে ফেটে পড়েন। তিনি ভেবেছিলেন শেহবাজ সকলের সামনে জবাকে অপমান করবে, কিন্তু তার কিছুই হলো না। তার বদলে শেহবাজের এমন আচরণ তাকে আরো হতবাক করে দেয়। তার মনের ভেতর জ্বলতে থাকে এক প্রশ্ন, তবে কি শেহবাজ এই মেয়েকে সত্যি ভালোবাসে?
এই ভাবনা তাকে আরো ক্রুদ্ধ ও অসহিংস করে তোলে। অন্যদিকে জবা কক্ষে প্রবেশ করে দ্বিধায় থমকে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ বাড়তে থাকে। শেহবাজ জবার পানে সরাসরি তাকিয়ে কঠিন স্বরে বলে, আপনার হাত বাড়ান, হাত। জবা শিহরিত হয়ে যায়। শেহবাজের আপনি সম্বোধন যেন তাকে আরো অস্থির করে তোলে। সে ভয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। তখনই শেহবাজ হুঙ্কার দিয়ে ফির বলে উঠে, বাড়াতে বলেছি। তার কণ্ঠের বজ্রধ্বনি যেন পুরো ঘর কাঁপিয়ে দেয়। তীব্র সেই কণ্ঠস্বর ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। জবা ভয়ে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে দেয়। শেহবাজ এক মুহূর্ত অপেক্ষা না করে শক্ত হাতে ব্যত্রাঘাত করে। প্রথম আঘাতে জবা কেঁপে ওঠে। দ্বিতীয় আঘাতে তার মুখ থেকে চাপা আর্তনাদ বেরিয়ে আসে। তৃতীয় আঘাতের পর তার চোখ থেকে অশ্রুর ধারা গড়িয়ে পড়ে। যন্ত্রণায় জবা চিৎকার দিয়ে ওঠে, কিন্তু শেহবাজ এক মুহূর্তের জন্য নিজের হাত থামায় না। চতুর্থ আঘাতের পর সে হঠাৎ থেমে যায়। জবার অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর অজানা যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে। কেন যেন সে নিজেকে অসহায় বোধ করছে। তার কঠোর চোখের পেছনে এক মুহূর্তের জন্য দুর্বলতার ছায়া প্রকাশ পায়। নিজেকে সংযত করে সে কঠিন স্বরে বলে ওঠে, এর থেকে বেশি আঘাত আপনি পাবেন যদি দ্বিতীয়বার এমন ভুল করেন। মনে রাখবেন, আপনি জমিদারের ঘরণী। জমিদারের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব। কথাগুলো বলে শেহবাজ দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। জবা অসহ্য যন্ত্রণায় নিজের হাত ধরে ছটফট করতে করতে ছুটে যায় বারান্দায়। রেলিং এর পাশে বসে সে অসীম আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখ বেয়ে ঝরতে থাকে অশ্রুর ধারা। তার হৃদয় আকুল হয়ে ওঠে মুক্তির জন্য। এই মহল, এই সোনার খাঁচার মতো কারাগারে আর থাকতে চায় না সে। জবা শুধু ফিরে যেতে চায় তার ছোট্ট শান্তিময় পুরনো নীড়ে, যেখানে ছিল মুক্তি আর ভালোবাসার স্পর্শ। জবা আকাশের পানে তাকিয়ে আছে, চোখের গভীরে বিষাদের ছায়া, যেন নিজের কষ্টগুলো ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করছে। তার চাহনিতে অনিশ্চিত এক নির্লিপ্তি। হঠাৎ দরজা ঠেলে ভেতরে আসে রুকাইয়া। কক্ষ থেকে শেহবাজকে বের হতে দেখে সে আর দেরি না করে সোজা জবার খোঁজে এগিয়ে আসে। দরজার শব্দে জবা চমকে ওঠে। দ্রুত অশ্রু মুছে নিজেকে গুটিয়ে নেয়। রুকাইয়া কক্ষে কাউকে না পেয়ে বারান্দার দিকে এগোয়। বারান্দার কোণে গুটিয়ে বসে থাকা জবার দিকে চোখ পড়তেই তার কপালে চিন্তার রেখা জমে। রুকাইয়া ধীরে কাছে এসে নিচু স্বরে বলে, জবা, তুমি এখানে বসে আছো কেন? জবা চোখ তুলে চেনা মুখ দেখে তার ভেতর কিছুটা সান্ত্বনা আসে, কিন্তু মুখে কিছু বলে না। রুকাইয়ার দৃষ্টি আটকে যায় জবার লাল হয়ে থাকা ফোলা মুখে। কপালে ভাঁজ ফেলে এসে সামনে হাঁটু গেড়ে বসে প্রশ্ন করে, জবা, কি হয়েছে তোমার? ভাইজান কিছু বলেছেন? প্রায় একদিন পর নিজের নাম শুনে জবার বুকের ভেতর জমে থাকা যন্ত্রণা কিছুটা ছাপিয়ে ওঠে। এখানে আসার পর সবাই তাকে কন্যা বা মেয়ে বলেই সম্বোধন করেছে। তার যে একটি নাম আছে তা হয়তো সকলে ভুলে গেছে। জবার মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন বাবাকে বাঁচাতে সে এখানে এসেছিল। আর সেই কঠিন সময়ে রুকাইয়াই একমাত্র তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আবেগে আপ্লুত হয়ে জবা তার হাত মেলে ধরে রুকাইয়ার দিকে। শুভ্র হাত জোড়া ফুলে লাল হয়ে আছে বেতের আঘাতে। রুকাইয়া জবার হাত তুলে নিজের হাতের বন্ধনীতে নিয়ে গভীর শ্বাস ফেলে। ঠান্ডা কণ্ঠে বলে, ভাইজান করেছেন? জবা অশ্রুসিক্ত নয়নে নীরবে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। রুকাইয়া জবার হাত ধরে কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে পরিস্ফুটিত হয় এক ধরনের মায়া, আর কণ্ঠে ধরা পড়ে গম্ভীর সুর। একটু থেমে সে বলে, জবা, বড় ভাইজান সবসময় অন্যায়কারীকে সবার সামনে শাস্তি দেয়, কিন্তু তুমি লক্ষ্য করেছো কি তোমাকে সে আড়ালে শাস্তি দিয়েছে? জানো কেন? জবা অবুঝের ন্যায় প্রশ্ন করে, কেন? কারণ তুমি তার অর্ধাঙ্গিনী। সে তোমার প্রতি এতটাই সংযমী যে তার রাগ আর শাস্তি সবার সামনে প্রকাশ করেনি। এই প্রথম বড় ভাইজান নিজের রাগ নিয়ন্ত্রণ করেছেন সবার সম্মুখে। কথাগুলো বলে একটু থেমে ফের বলে, তুমি তাকে ভুল বুঝো না জবা। মনে রেখো, কঠোর মানুষেরও ভেতরে কোমলতা থাকে। শুধুমাত্র সেই কোমলতাটুকু শক্ত খোলস ভেঙে বের করে আনতে হয়, আর সেই খোলসটা যে তোমারই ভাঙতে হবে। রুকাইয়ার কথায় জবা বিস্মিত হয়। ভয় আর অস্বস্তি নিয়ে ফিসফিস করে বলে, আমি কেমনে করুম আপা, আমি পারুম না। রুকাইয়া মুচকি হেসে জবার কপালে আলতু হাত রাখে। তার কণ্ঠে দৃঢ়তার সুর। তুমি পারবে জবা,
তুমি সেই নারী যার স্পর্শে নত হবে এক শক্ত হৃদয়ের অহংকার, অন্য কেউ নয়। তুমি সে যার দ্বারা বশ হবে এক কঠোর হৃদয়ের পুরুষ। জবা রুকাইয়ার এহেন কঠিন কথার অর্থ বুঝতে পারে না। সে অবুঝ চোখে রুকাইয়ার দিকে তাকিয়ে থাকে। রুকাইয়া জবার চাহনির ভাষা বুঝতে পেরে মৃদু হেসে বলে, থাক, তোমাকে এখন সব বুঝতে হবে না, সময় হলে নিজেই সব বুঝতে পারবে। কথাগুলো বলে রুকাইয়া আলতো করে জবার অশ্রুসিক্ত গাল মুছে দেয়। জবা বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি খুব ভালো আপা। রুকাইয়ার চোখে এক মুহূর্তের জন্য দুঃখের ছায়া নেমে আসে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর তুমি ভাগ্যবতী, তুমি বড়ই ভাগ্যবতী জবা। জবা চুপ হয়ে যায়। নিজের মনে অজানা এক দ্বন্দ্ব খেলা করে। সে ভাবে, আমি ভাগ্যবতী না, একদমই নই। যদি ভাগ্যবতী হইতাম তাইলে এই মহলের বন্দিতে থাকতাম না, খোলা আকাশে উঠতাম। জবার নিশ্চুপতা দেখে রুকাইয়া আবার বলে উঠে, জানো, যা আজ তোমার কাছে বন্ধিত্ব মনে হচ্ছে, একদিন তা তোমার কাছে জান্নাত মনে হবে। অপেক্ষা শুধু তোমার মনের পরিবর্তনের। রুকাইয়া কথা শেষ করে জবাকে বারান্দা থেকে তুলে কক্ষে নিয়ে আসে। তাকে পালঙ্কের উপর বসিয়ে মৃদুস্বরে বলে, জবা, যন্ত্রণা থেকে পালিয়ে কখনো শান্তি খুঁজে পাওয়া যায় না। লড়াই করতে শেখো। যাকে ভয় পেয়ে এড়িয়ে বারান্দায় আশ্রয় নিয়েছ, মনে রেখো সে তোমার স্বামী, তোমার অর্ধাঙ্গ। যদি সে অন্যায় করে তবে ভয়ে দূরে সরে যেও না, বরং তার পাশে থেকে তার ভুলটা ধরিয়ে দাও। বুঝতে পেরেছ? জবা চোখ নামিয়ে মাথা নাড়ে। রুকাইয়া তার মাথায় স্নেহের স্পর্শ রেখে দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে যায়। দুপুরের তীব্র রৌদ্র বিলীন হয়ে সন্ধ্যার আবছা আধার গ্রাস করেছে মহলকে। চারিদিকে নেমে এসেছে এক ধরনের চাপা নীরবতা, যেন প্রকৃতি নিজেই গভীর শূন্যতার সাক্ষী। কাল রাত থেকে জবার পেটে শুধু আম ছাড়া কিছুই পড়েনি এখন অবধি। ক্ষুধার জ্বালায় সে হাতের ব্যথা ভুলে ছটফট করছে, তবু কোনো সহায়তা চাইতে সাহসী হয়নি। নিজের হাঁটুর মধ্যে মুখ গুজে বসেছিল সে। ঠিক তখনই কক্ষের দরজা খুলে যায়। ক্লান্ত বিষণ্ণ মুখশ্রী নিয়ে শেহবাজ ধীর পায়ে কক্ষে প্রবেশ করে। তার প্রতিটি পদক্ষেপে ভারী অস্থিরতার ছায়া। যে শেহবাজ এক সময় তার শাসনের কঠোরতায় অপরাধীকে দমন করে তৃপ্তি খুঁজে পেত, আজ তার সে তৃপ্তির জায়গা জুড়ে শূন্যতার গভীর ছায়া নেমে এসেছে। সারাদিন তার মনোযোগ কোনো কাজেই স্থির হয়নি। শাসনের মঞ্চে বসে তীক্ষ্ণ চোখে চারপাশ দেখেও তার দৃষ্টি প্রতিনিয়ত ছুটে গেছে জবার সেই ব্যথাতুর মুখের দিকে। ইস, সে কি বেদনাদায়ক! সে ক্ষীণ আরতি, সে নীরব যন্ত্রণা তার ভিতরে এক অনিবর্জনীয় ভারী স্রোত বইয়ে দিয়েছে। এমনকি নিজের ইচ্ছা শক্তি দিয়ে সে দৃশ্যকে মন থেকে মুছতে চেয়েও পারেনি সে। আজ তার পায়ের নিচে মহলের মসৃণ মেঝে, মাথার উপরে ঐতিহ্যবাহী ছাদের নকশা, চারিপাশে ঐশ্বর্যের অভিজাত্য ছোঁয়া, সবই যেন অর্থহীন। তার সমস্ত অস্তিত্ব আজ এক গভীর দোলাচলে ভাসছে। সে আজ অনুভব করছে নিজের প্রতি তার নিয়ন্ত্রণও যেন ক্রমশ ফিকে হয়ে আসছে। শেহবাজের অস্থির হৃদয় আজ তাকে তাড়িয়ে এনেছে নিজের আপন কক্ষে। যে কক্ষ একসময় তার কাছে নিছক আরামের জায়গা ছিল, আজ সেখানেই যেন সে খুঁজতে এসেছে তার মনের শান্তি। দরজার শব্দে জবা চমকে মাথা তুলে। শেহবাজকে দেখে তার শরীর কেঁপে ওঠে। সে নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে পালঙ্ক থেকে ভয়ে উঠে দাঁড়ায়। শেহবাজ জবাকে এমনভাবেই ভয়ে কাঁপতে দেখে গভীরভাবে তার পানে তাকিয়ে পালঙ্কে বসে গম্ভীর স্বরে বলে, ফুল এদিকে এসো। জবা ফুল এদিকে আসতে বলেছি, হাত দুটো দেখাও। বিশ্বাস করেন, আমি আর কিছু করি নাই। আমি এইখানেই ছিলাম, অন্য কোথাও যাই নাই। জবা ফুল, মনে রেখো তোমার অর্ধাঙ্গ একজন জমিদার, যার কাছে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। সুতরাং দ্বিতীয়বার এভাবে কখনোই মহলের বাহিরে পা রাখবে না, কথাটি মনে থাকবে। ওকে জানায় সে কখনোই মহলের বাইরে যাবে না। তখনই জবার পেটের শব্দ করে ওঠে। জবা হাত ছুটিয়ে পেট চেপে ধরে। তখনই শেহবাজ সন্দিহান দৃষ্টিতে জবার পানে চেয়ে তার বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে জবাকে পরখ করে। মুহূর্তেই শেহবাজের শান্ত নেত্র আগ্নেয় লাভার ন্যায় জ্বলে ওঠে। সে নিজ পায়ের শব্দ তুলে দৃঢ় পায়ে কক্ষ হতে বেরিয়ে যায়। হঠাৎ শেহবাজের এহেন ক্রোধিত রূপে জবা ভয় পেয়ে কক্ষের এক কোনায় গিয়ে গুটিয়ে দাঁড়িয়ে পড়ে। শেহবাজ নিজ পদের ধ্বনি তুলে মজলিস কক্ষে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ে, সবাই এখানে এসে হাজির হও। তার বজ্র কণ্ঠে মহলের প্রতিটি কোণ কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই হন্তদন্ত হয়ে দাস দাসী সহ
আলিয়া বানু ও সাহেলা বানু ছুটে আসেন। শেহবাজের মুখের কঠোরতা মহলের পরিবেশ আরো ভারী করে তোলে। নিজের তীক্ষ্ণ দৃষ্টি দাসীদের দিকে নিক্ষেপ করে শেহবাজ বজ্র সমকণ্ঠে প্রশ্ন ছুড়ে, তোমাদের সাহস কি করে হয় এই মহলের জমিদার গিন্নিকে অভুক্ত রাখার? তার কথায় মজলিস কক্ষের সবাই ভয়ে চুপসে যায়, যেন শব্দ করতেও ভয় পাচ্ছে। তখনই আলিয়া বানু শেহবাজের কথায় অবাক হয়ে এক দাসীর দিকে কঠিন চোখে তাকিয়ে বলে ওঠেন, আমি তোমাকে জবার সব দায়িত্ব দিয়েছিলাম, তবে কেন তা ঠিকঠাক পালন করনি? ভীত দাসী অসহায় দৃষ্টিতে সাহেলা বানুর দিকে চেয়ে জবাব দিতে চায়। বড় বেগম সাহেবা, আমি খাবার নিয়ে। কথা শেষ হওয়ার আগেই সাহেলা বানুর রাগান্বিত নিষেধাজ্ঞাপূর্ণ দৃষ্টি দাসীর দিকে পড়ে। সে দৃষ্টি তার জবান বন্ধ করে দেয়। ভয়ে দাসী আর কিছু বলতে সাহস পায় না। এই সকল ঘটনা শেহবাজের তীক্ষ্ণ দৃষ্টি এড়ায় না। তার চোখে ক্রোধের অগ্নিশিখা জ্বলতে থাকে। ধীরে ধীরে তার কণ্ঠের গম্ভীরতা আরো বেড়ে যায়। যদি দ্বিতীয়বার কেউ আমার অর্ধাঙ্গিনীর প্রতি বিন্দুমাত্র অবমাননা করে, তবে সে যেন জমিদার শেহবাজ মির্জার আগ্নেয় তোপের মুখোমুখি হওয়ার শক্তিটুকু রাখে। শেহবাজের হুঙ্কার দেয়া কথায় পুরো মহল স্তব্ধ হয়ে যায়। কেউ তার দিকে সরাসরি তাকানোরও সাহস করে না। সকলের মতো সাহেলা বানুরও একই দশা। শেহবাজ ক্রোধ দমন করে মহল ছেড়ে বেরিয়ে যায়। তার ভারী পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই কক্ষ নিস্তব্ধতার গহ্বরে হারিয়ে যায়, যেন পুরো পরিবেশ শীতল হয়ে এক নিঃশ্বাসে থমকে দাঁড়িয়েছে। ভেতরে শুধু শোনা যায় দম নেওয়ার ভেতর সন্ত্রস্ত আওয়াজ। কিছুক্ষণ পর কক্ষের ভারী দরজা খোলার শব্দে যাবার অন্তরাত্মা কেঁপে ওঠে। আলিয়া বানু তার স্বাভাবিক ধীর অথচ দৃঢ় পদক্ষেপে ভেতরে প্রবেশ করেন। হাতে একটি খাবারের প্লেট। যাবা না খেয়ে থাকার খবর পেয়ে তার বিবেক অনুতাপের ভারে নত হয়েছে, আর তাই তিনি নিজে খাবার নিয়ে এসেছেন। জাবাকে কোণে গুটিয়ে নির্ভীক কাঠামোর মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে গিয়ে করা অথচ স্নেহ মাখা কণ্ঠে বলেন, কান্না করে না, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে খাওয়ানো ছাড়াও আমার অনেক কাজ আছে। জাবা কিছু বলে না। তার দৃষ্টি স্থির হয়ে থাকে আলিয়া বানুর মুখের দিকে, যেন সে তার মায়ের পরিচিত স্নেহ মাখা ধমক শুনছে। সবশেষে খাবার খাইয়ে দিয়ে আলিয়া বানু প্লেট হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে থেমে বলেন, এ দুনিয়া বড়ই নির্মম মেয়ে, আর এই জমিদার বাড়ি হলো এক ভয়ঙ্কর রঙ্গমঞ্চ। যদি তুমি নরম থাকো তবে তোমার চারপাশে সবাই তোমায় পদদলিত করবে। শক্ত হও। কথাগুলো বলে আলিয়া বানু কক্ষ ত্যাগ করেন। আর জবা অবুজের ন্যায় চেয়ে থাকে তার পদচারণের পানে। গোধূলির আবেশ ধীরে ধীরে মিলিয়ে গেছে। দূর আকাশে সন্ধ্যার লালচে আভা মিশিয়ে অদৃশ্য হয়ে গেছে রাতের অন্ধকারে। ধরণী জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। মাঝে মাঝে কোনো পাখির ক্ষীণ ডাক, আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া ডাক ছাড়া চারিপাশে যেন প্রাণের কোনো অস্তিত্ব নেই। জুনায়েদ মহলের প্রশস্ত বারান্দায় উদ্ভ্রান্তির মতো পায়চারি করছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আজ সারাদিন ধরে একেবারের জন্য রুকাইয়ার দেখা পায়নি সে। সকালে তাকে শেষবার দেখা গেলেও তারপর থেকে রুকাইয়া যেন এক অদৃশ্য দেয়ালের আড়ালে সরে গেছে। জুনায়েদ নিজের অস্থির মনে বলে ওঠে, আমার থেকে পালাতে চাও রুকাইয়া? আমি তো সেটা হতে দিব না। এক অদম্য আকাঙ্ক্ষায় তাড়িত হয়ে সে নিজ কক্ষ থেকে বেরিয়ে কারো উপস্থিতি বা দৃষ্টি উপেক্ষা করেই রুকাইয়ার কক্ষের সামনে এসে দাঁড়ায়। দ্বিধা না করে দরজায় করা নাড়তেই ভেতর থেকে দরজা খুলে যায়। রুকাইয়ার মুখ ভেসে ওঠে সামনে। তবে জুনায়েদকে দেখে রুকাইয়ার চোখে ভয়ের আভা। সে দ্রুত দরজা বন্ধ করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই জুনায়েদ দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে। রুকাইয়া প্রতিবাদ করতে চিৎকার দিয়ে ওঠার চেষ্টা করতেই মুহূর্তের ভেতর জুনায়েদ তার কোমর শক্ত বাহু বন্ধনে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে বলে ওঠে, কি ভেবেছ তুমি চাইলেই আমার থেকে দূরে থাকতে পারবে? রুকাইয়া ছটফট করতে থাকে জুনায়েদের বাহু বন্ধন থেকে নিজেকে ছুটাতে, কিন্তু কোনো মতেই সে সফল হয় না। ফলশ্রুতিতে ক্লান্ত হয়ে শান্ত হয়ে যায় সে। তখনই জুনায়েদ তার মুখ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে রুকাইয়ার এলোমেলো হয়ে যাওয়া কেশগুচ্ছ সন্তর্পণে কর্ণের গোড়ায় গুজে দিতে দিতে বলে উঠে, কেন জ্বালাচ্ছিস আমায়? আর কত উপেক্ষা করবি আমায়? একবার এই নয়নের পানে চেয়ে দেখ, সেখানে তোর জন্য আকাশ পরিমাণ ভালোবাসা লুকিয়ে আছে। কথাগুলো বলে জুনায়েদ নিজের কপাল রুকাইয়ার কপালের সহিত ঠেকায়। রুকাইয়ার রেহানো স্পর্শে কেঁপে উঠে সরে যেতে চাইতেই জুনায়েদ ফিসফিস করে বলে উঠে, মেরে ফেলতে চাস আমায়? তবে মেরে ফেল, একটু শব্দটুকু করব না। শুধু এভাবে আমার থেকে লুকাস না দয়া করে। কিছুক্ষণ থেমে ফের জুনায়েদ বলে উঠে,
তুই তো এমন ছিলে না, তবে এখন কেন উপেক্ষা করছিস আমায়? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাইজান হয়ে থাকুন, তবে ওয়াদা করছি নিজেকে লুকোবো না আর। রুকাইয়ার কথায় মুহূর্তে জুনায়েদের মুখ কঠিন হয়ে ওঠে। ক্রোধ এবং হতাশায় সে তাকে নিজের থেকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার কণ্ঠ এবার গভীর এবং তীব্র হয়ে বলে ওঠে, ভাইজান, যাকে নিজের অর্ধাঙ্গিনীর স্থান দিয়েছি তার ভাইজান কি করে হই? কথাগুলো বলে জুনায়েদ কক্ষ থেকে তপ্ত ক্রোধের পদচারণায় বেরিয়ে যায়। তার ভারী পদক্ষেপের শব্দ মিলিয়ে যেতেই রুকাইয়া অসহায়ভাবে পালঙ্কে ধপ করে বসে পড়ে। তার দৃষ্টির সীমানা আটকে থাকে দরজার দিকে, যেখানে কিছুক্ষণ আগেও জুনায়েদ দাঁড়িয়েছিল। রুকাইয়া নিজের ব্যথাতুর আপন মনে ফিসফিসিয়ে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।